নমস্কার, আমি রত্না রয়েছি আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন স্বচ্ছ ভারত। এই মুহূর্তে রাজ্য রাজনীতি শুধু নয়, দেশের রাজনীতি উত্তাল একটাই ইস্যু নিয়ে, সেটা হচ্ছে মোদির ধ্যান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কেন ধ্যান করবেন? তিনি ধ্যানে বসছেন, সেখানে ক্যামেরা কেন রয়েছে? তিনি ভোটের প্রচার শেষে কেন ধ্যান করছেন? কত রকমের প্রশ্ন, প্রচুর প্রশ্ন। মোদী কেন প্রচারে এইটা বলছেন? কেন মোদী এতগুলো সভা করলেন? কেন মোদী এতবার পশ্চিমবাংলায় আসছেন? বিভিন্ন প্রশ্ন। তাহলে এত প্রশ্নের মধ্যে কোথাও গিয়ে একটা ভয় কাজ করছে নাকি যে হিন্দু ভোট একত্রিত হচ্ছে? যে ভোটের রাজনীতি চলছে তাতে মুসলিম ভোট, হিন্দু ভোট, খ্রিস্টান ভোট, পার্সি ভোট, সমস্ত ভোট ভাগাভাগির যে একটা বিষয় চক্রান্ত চলছে, সেখানে বিরোধীরা কি এটা ভয় পাচ্ছে যে এবার সারা দেশ জুড়ে হিন্দু ভোট কোথাও গিয়ে একত্রিত হচ্ছে? আর যার জন্যই এই যে মোদির এই ধ্যানকে ভালো চোখে নিচ্ছে না বিরোধীরা। এবার বিষয় হচ্ছে যে প্রধানমন্ত্রীর পাশাপাশি তো ক্যামেরা ঘুরবেই, সেখানে ক্যামেরার নিয়ে তো যাবেই সকলে। আর এখানে তো প্রধানমন্ত্রী মৌনব্রত রাখছেন, সেখানে তো কোনো বার্তা দিচ্ছেন না। তিনি একটি জায়গায় যাচ্ছেন, তিনি নিজেকে একজন সনাতনী হিন্দু মনে করেন। তিনি নিজেকে মনে করেন যে তিনি কোনো ভেগ ধরেন না, তিনি কোনো ভেগ ধরে কোনো সম্প্রদায়ের মধ্যে যান না, এবং তিনি তার সংস্কৃতি, তিনি তার সভ্যতাকে মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করেন। আর সর্বোপরি প্রধানমন্ত্রী তিনি আগাগোড়াই একজন সাধু মানুষ ছিলেন। আমরা সকলেই জানি যে তার কোনো পরিবার নেই, তার কোনো সংসার নেই, তিনি সাধু জীবনযাপন করতেন। সেখান থেকে তার ধর্মগুরু তাকে আদেশ দেন যে তিনি এই সাধু জীবন না যাপন করে তিনি সরাসরি দেশের কাজ করুন, মানুষের কাজ করুন, এবং সেই নির্দেশ অনুযায়ী তিনি দেশের কাজে নিজেকে মনোনীত করেন। এবার সেখানে দাঁড়িয়ে যে প্রধানমন্ত্রী তিনি একজন সাধু মানুষ, তিনি এগুলোতে বিশ্বাস করেন, তিনি যোগ শাস্ত্রে বিশ্বাস করেন, তিনি ধ্যানে বিশ্বাস করেন, এবং তিনি এগুলো করেন, এবং প্রত্যেকটা মন্দিরকে তিনি শ্রদ্ধা করেন, সেখানে যান। যে কাজগুলো অন্য কোনো প্রধানমন্ত্রীকে আমরা এতদিন দেখিনি, সেই কাজগুলো করতে দেখেছি আমরা নরেন্দ্র মোদীকে। আমরা দেখেছি সমুদ্রের সেই গভীর জায়গাতে গিয়ে, সেই সমুদ্রের তলায় গিয়ে তিনি কিভাবে শ্রীকৃষ্ণের ভূমি দ্বারকেশ্বরে গিয়ে সেখানে পুজো করলেন, সেখানে তিনি প্রণাম করলেন, তার ভক্তি দেখালেন, শ্রদ্ধা দেখালেন। সেখানেও বিরোধীদের আক্রমণের শিকার হতে হয়েছে প্রধানমন্ত্রীকে। রাম মন্দির উদ্বোধনের আগে 11 দিন তিনি উপবাস করেছিলেন, সেখানেও তাকে শিকার হতে হয়েছে, বিরোধীদের বিতর্কের শিকার হতে হয়েছে। বিরোধীরা তাকে বিভিন্ন রকম কটু কথা বলেছেন। কেন প্রধানমন্ত্রী তিনি রাম মন্দিরের তিনি সেখানে যজমান হবেন? রাম মন্দিরে তো আরও অনেকে সেখানে যজমান হতে পারত, প্রধানমন্ত্রী কেন হবেন? এই নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠেছে। কারণ আমরা তো দেখেছি যে এই ধরনের কোনো কাজ কোনো প্রধানমন্ত্রী আগে করেননি। কোনো প্রধানমন্ত্রী হিন্দু হয়ে হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধা, হিন্দু ধর্মের প্রতি ভালোবাসা দেখানো, সে অর্থে কোনো প্রধানমন্ত্রী করেননি, যেটা আমরা দেখছি যে আমাদের এই বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি করছেন। এবং দেখা গেছে যে জওহরলাল নেহেরুর সময় থেকে, জওহরলাল নেহেরু নয়, একেবারে মহাত্মা গান্ধীকেও কিন্তু দেখা গেছে হিন্দু বিরোধী পদক্ষেপ কিছু নিতে। তিনি তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তিনি মন্দিরে গিয়ে কোরআন পড়েছেন, কিন্তু মসজিদে গিয়ে তিনি গীতা পাঠ করার সাহস দেখাতে পারেননি, এবং তিনি মুসলিম তোষণ করেন, এটা কিন্তু মহাত্মা গান্ধীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তারপর আমরা জওহরলাল নেহেরুকে দেখেছি যে কিভাবে তিনি 30A ধারা সংবিধানে তিনি এটাকে অন্তর্ভুক্ত করেন, এবং এই সংবিধানে এই ধারা অন্তর্ভুক্ত করার জন্য কিন্তু তাকে অনেক প্রতিবন্ধকতা পেরোতে হয়। তা সত্ত্বেও তিনি জোর জবরদস্তি এই 30A ধারাকে সংবিধানের অন্তর্ভুক্ত করেন, এবং সেখানে হিন্দুদের অস্তিত্ব, হিন্দুদেরকে অসম্মান করা, এই সমস্ত বিষয়গুলো রয়েছে। কারণ এই 30A ধারাতে যেটা পরিষ্কার বলা আছে যে হিন্দুরা তারা স্কুলে তাদের ধর্ম প্রচার করতে পারবে না, অথচ দেখা যাচ্ছে যে মুসলিমরা তারা মসজিদে তাদের ধর্ম প্রচার করছে, খ্রিস্টানরা তাদের স্কুলে ধর্ম প্রচার করছে, কিন্তু হিন্দুদের ধর্ম প্রচার কোথাও করতে পারবে না। এবং এখানে আরও বলা আছে যে এই যে মক্কা মদিনাতে যাওয়ার জন্য মুসলিমদেরকে যে অনুদান দেওয়া হয়, যে ভাতা দেওয়া হয়, আমাদের হিন্দুদের তাদের পবিত্র স্থানে
তীর্থ করতে যাওয়ার জন্য কিন্তু কোনো অনুদান পাওয়া যায় না, এমনকি সে একটা টিকিট, একটা ট্রেনের টিকিট পর্যন্ত ফ্রি করা হয়নি। সেখানে দাঁড়িয়ে এইভাবে নরেন্দ্র মোদী যখন দেখা যাচ্ছে যে তিনি তার শিক্ষা, সংস্কৃতি, ধর্মকে মানুষের সামনে তুলে ধরছেন, সেখানে গাত্রদাহ হচ্ছে বিরোধীদের। এবং বহু অভিযোগ রয়েছে যেখানে দেখা যাচ্ছে যে মন্দিরের অর্থ সরকারকে দিতে হবে, সরকারকে দিয়ে দিতে হবে, এবং দেখা যাচ্ছে আমরা যে মন্দিরে দান দিচ্ছি সেই দানের অর্থ সরাসরি সরকারি কোষাগারে যাচ্ছে, অথচ মুসলিম, খ্রিস্টান এদের মন্দির, এদের মসজিদ, এদের গুরুদ্বার, এদের চার্চে যে সমস্ত অর্থ আদায় হচ্ছে, যে অনুদানগুলো আদায় হচ্ছে, সেগুলো কিন্তু তারা নিজেদের মতন ব্যবহার করতে পারছে। ফলে সংবিধানে একেবারে হিন্দু বিরোধী বহু জিনিস কিন্তু যুক্ত করা হয়েছে। এবং সেখানে দাঁড়িয়ে যে মুসলিম তোষণ, প্রত্যেকটা রাজনৈতিক দল একটা মুসলিম তোষণ, একটা খ্রিস্টানদের তোষণ করার রাজনীতি চালিয়ে গেছে, সেটা কিন্তু বয়ে আসছে এতদিন ধরে। আর আজ যখন দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী তিনি তার সভ্যতাকে, তার সংস্কৃতিকে তিনি সকলের সামনে তুলে ধরছেন, আর তখনই গাত্রদাহ হচ্ছে সকলের। ফলে এই জায়গাটা পরিষ্কার। এবং 2014 সালে আমরা দেখেছিলাম তিনি পশ্চিমে গেছিলেন, 2019 সালে তিনি উত্তরে গেছিলেন, এবং 2024-এ তিনি দক্ষিণে এলেন। এবং এখানে যখন বিরোধীরা রাজনীতি দেখছেন, বিরোধীরা এটা বলছেন যে যে আমাদের পশ্চিমবাংলাকে এখন পাখির চোখ করা হয়েছে। এবং নরেন্দ্র মোদী তিনিও বলেছেন যে পশ্চিমবাংলায় যার রেজাল্ট হবে অন্যান্য সমস্ত যে সমস্ত রাজ্য রয়েছে তাদের থেকেও কিন্তু পশ্চিমবাংলার রেজাল্ট ভালো হবে বিজেপির। ফলে এখানে দাঁড়িয়ে বিরোধীদের যেটা বক্তব্য যে স্বামী বিবেকানন্দকে এইভাবে তিনি ব্যবহার করছেন, অর্থাৎ স্বামী বিবেকানন্দের যে সেন্টিমেন্ট সেটা বাঙালিদের মধ্যে তিনি জাগরণ করার চেষ্টা করছেন, যার ফলে বাঙালি এবং হিন্দু ভোটকে একত্রিত করার চেষ্টা করছেন, যার জন্যই তিনি এই বিবেকানন্দ রক মেমোরিয়ালকে বেছে নিয়েছেন এবং বিবেকানন্দের সেই জায়গাকে বেছে নিয়েছেন ধ্যানের জন্য। এবং আরও একটি বিরোধীদের বক্তব্য উঠে আসছে যে এই যে দক্ষিণ ভারতের তামিলনাড়ু যেটা বলা হয় যে উত্তর ভারতের একেবারে উত্তরপ্রদেশের মতন, উত্তরপ্রদেশ কিভাবে কোন দলকে এগিয়ে নিয়ে যায় তার উপর ডিপেন্ড করে যে দিল্লির রাজনীতি কি হবে, দিল্লির মসনদে কে বসবে। সেই রকমটাই যে দক্ষিণ ভারতের এই তামিলনাড়ু, এখানে কোন দল এগিয়ে থাকে তার উপরেই কিন্তু দক্ষিণ ভারতের সম্পূর্ণ রাজনীতিটা নির্ভর করে। আর নরেন্দ্র মোদী তিনি এই জন্যই দক্ষিণ ভারতকে বেছে নিয়েছেন, দক্ষিণ ভারতে একটু বেশি গুরুত্ব দিচ্ছেন, এই কারণেই যে তার দক্ষিণ ভারত থেকে অনেক সিট চাই, যার ফলে অনেক সিট না আসলে তিনি কিন্তু 400 পার হতে পারবেন না। আর এখানে দাঁড়িয়েই বিরোধীদের এটাই রাজনীতি যে তিনি এই কারণেই এই দক্ষিণ ভারতের তামিলনাড়ুর এই অংশটিকে বেছে নিয়েছেন এবং স্বামী বিবেকানন্দকে বেছে নিয়েছেন। অথচ নরেন্দ্র মোদী তিনি যে স্বামী বিবেকানন্দের ভক্ত, এটা তো একদম শুরু থেকেই, হঠাৎ করে নয়। আমরা দেখেছি পশ্চিমবাংলায় তিনি যখন কলকাতায় পথসভা করলেন, শেষ প্রচারের আগে তিনি যখন পথসভা করলেন, তখন তিনি মা শারদার আশ্রমে গেছেন, সেখানে গিয়ে তিনি সেখানে ধ্যান করেছেন, স্বামী বিবেকানন্দের বাড়িতে গেছেন, সেখানে গিয়ে তিনি সেখানে ফুল দিয়েছেন, পুজো করেছেন। ফলে এর আগে কোনো প্রধানমন্ত্রী এভাবে মা শারদার মায়ের বাড়িতে কোনোদিন যাননি, সে অর্থে কোনো সম্মান তাদেরকে দেওয়া হয়নি। সেখানে যখন প্রধানমন্ত্রী এইগুলো করছেন তখনই গাত্রদাহ হয়ে যাচ্ছে বিরোধীদের। তাহলে কি হিন্দু ভোট তাহলে প্রধানমন্ত্রীর দিকে চলে যাচ্ছে? আর তড়ি ঘড়ি মমতা বন্দ্যোপাধ্যায় কি করলেন, যে না পরের দিনই তিনি সেই একই কাজগুলো করে আসলেন, একই রাস্তায়, যে রাস্তা দিয়ে প্রধানমন্ত্রী গেছিলেন সেই রাস্তা ধরেই তিনি একইভাবেই পুরো প্রোগ্রামটা করলেন। কিন্তু দেখা গেল যে সুপার ফ্লপ হয়েছে সেই প্রোগ্রাম। সেই নরেন্দ্র মোদীর মতন যে উচ্ছ্বাস জনসাধারণ দেখিয়েছে, সেই উচ্ছ্বাস কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে দেখায়নি। ফলে রাজনীতি এভাবেই চলছে। এবং সামান্য একটি ধ্যান, একটা মৌন ব্রতকেও যদি মানুষ এভাবে দেখেন, যে রাজনীতির চোখে দেখেন যে মোদী তার প্রচার করছেন, মোদী তাকে প্রচারের আলোতে রেখেছেন ভোটের মুখে, তাহলে তো বুঝতেই হবে যে সত্যি মোদী কিন্তু সফল। কারণ বিরোধীরা তারই প্রচার করে দিচ্ছেন, বেশিরভাগটা তাকেই সমালোচনা করে তারই প্রচার মানুষের সামনে তুলে ধরছেন এবং মানুষকে দেখাচ্ছেন যে প্রধানমন্ত্রী কি করছেন দেশের জন্য সেটা দেখুন। এটা কিন্তু বিরোধীরা করে দিচ্ছে এবং যতক্ষণে বিরোধীরা এটা বুঝতে পারবে ততক্ষণ রাত পোহালেই সপ্তম দফার ভোট সেটা শেষ হয়ে যাবে এবং ততক্ষণে কিন্তু কেল্লা